সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার আমাদের আজকের অতিথি। স্বাগত তুষার আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, গোটা দেশকে তিনি এক সুতোয় বেঁধেছেন। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হচ্ছে, তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। বানজমিন, লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিতের ঘোষণা ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ের। আমার দেশ, তফসিল ঘোষণা 11 ডিসেম্বর, ভোট 8 ফেব্রুয়ারি। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। কালের কণ্ঠ, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন। আমাদের সময়, নির্বাচনে বড় চ্যালেঞ্জ, গুজব, দলীয় চাপ ও অবৈধ অস্ত্র। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে আজ। কালবেলা, আইনগত সহায়তা অধিদপ্তর হচ্ছে, লন্ডনে চিকিৎসা হবে খালেদা জিয়ার। দেশ রূপান্তর, লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, ভূমিকম্পে ঢাকার 75 ভবন ক্ষতিগ্রস্ত। সময়ের আলো, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে আজ, নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান। খবরের কাগজ, নাগরিক সেবায় বিপর্যয়, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে। দিনকাল, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছে, নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। সংগ্রাম, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, আগামী নির্বাচনে দায়িত্বশীল হবে ঐতিহাসিক, দায়িত্ব পালন হবে ঐতিহাসিক। আলোকিত বাংলাদেশ, প্রার্থনায় বাংলাদেশ, তফসিলের আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ। করতোয়া, খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। আজও কিন্তু বেগম খালেদা জিয়া শিরোনামে, মনে হচ্ছে আরও কয়েকদিন তিনি হয়তো শিরোনামে থাকবেন। সে তো অন্য প্রসঙ্গ। যাই হোক, আপনি জানেন যে খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, এটাই প্রধান শিরোনাম আজকের দৈনিকগুলোতে। আপনি কিভাবে দেখছেন? উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে চিকিৎসকরা মনে করেছেন। তার সঙ্গে যে বাংলাদেশি চিকিৎসকরা আছেন, এরই মধ্যে চীনা চিকিৎসকদের একটি দলও এসে তাকে দেখেছেন, লন্ডন থেকেও চিকিৎসক এসে তাকে দেখেছেন। তো আশা করা যায় যে লন্ডনে গেলে তিনি আরও নিবিড় পরিচর্যা পাবেন। এইখানে যেভাবে রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ ভিড় করছেন বা অহেতুক এক ধরনের প্রচারণা, এগুলি থেকেও তিনি একটু দূরে থাকবেন। আর পরিবারও তার কাছাকাছি থেকে তার পরিচর্যা এবং তাকে পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে আমার মনে হয় যে লন্ডন নিয়ে যাওয়াটা একটা ভালো সিদ্ধান্ত। আর তার স্বাস্থ্যের যে অবস্থা, যেটি আমি জেনেছি, যেহেতু আমাদের বন্ধুবান্ধব এবং সিনিয়ররা সেখানে রয়েছে, তাতে আসলেই তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায় আছেন। তার বয়স, তার পুরনো যে অসুখ এবং তার বর্তমান যে অবস্থা স্বাস্থ্য, সব কিছু মিলিয়ে এই ধরনের একটি সমস্যা বা এই ধরনের একটি অভিঘাত সহ্য করার মতো শারীরিক অবস্থা কতটুকু তার আছে, এটা একটি বিবেচ্য বিষয়। ফলে আমার মনে হয় যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা একটি সঠিক সিদ্ধান্ত। আর এতে করে অহেতুক যে সমালোচনাগুলি হচ্ছিল সেগুলিও বন্ধ হবে এবং এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে এক ধরনের স্বস্তি তার পরিবারও পাবেন এবং বাংলাদেশের মানুষও পাবেন। আপনি সমালোচনার কথা বলছেন, আপনি জানেন যে এই সোশ্যাল মিডিয়াতে, আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি না, সোশ্যাল মিডিয়াতে যেভাবে যেসব খবরাখবর বের হচ্ছে বা হয়, তাতে তো একটা উদ্বেগজনক বিষয়। হ্যাঁ, সামাজিক মাধ্যমকে আমরা যেভাবে ব্যবহার করছি, এতে করে আমাদের জাতিতে বিরাজমান অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এবং অশিক্ষা সব কিছু প্রকাশিত হয়ে আসছে। সামাজিক মাধ্যমে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, ফলে এই বিষয়গুলি এত সহজে প্রকাশিত হয় এবং কিছু ব্যক্তি বা গোষ্ঠী আবার দলবদ্ধভাবে এই ঘৃণা বিস্তার করে। ফলে আমার সবসময় এখন মনে হয় যে সামাজিক মাধ্যম হয়তো আমাদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস এবং গুরুজনদের প্রতি অশ্রদ্ধাকে প্রবলভাবে বিস্তৃত করেছে। আর মুখ লুকিয়ে রেখে ভুয়া আইডি ব্যবহার করে দলবদ্ধভাবে এক ধরনের প্রক্রিয়া চালিয়ে মানুষজনকে অপমান করার যে প্রক্রিয়া, এটা খুব, বা মানুষজনকে অপমান করার যে একটি বিষয় চালু হয়েছে, এটা অত্যন্ত, আমি মনে করি, নিন্দাজনক। আমাদের কোনো না কোনোভাবে একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড কিংবা ইউটিউবের যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আসলে পশ্চিমা বিশ্বের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়েছে।
আমাদের এখানে কিন্তু আমরা একজন সিনিয়রকে তুইতুকারি করা কিংবা একটা বাজে গালি দিয়ে দেওয়া কিংবা একটা বাজে ছবি পোস্ট করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আমরা সামাজিকভাবে নিতে পারি না। কিন্তু এই বিষয়গুলি ফেসবুককে বা ইউটিউবকে কমপ্লেইন করলে দেখা যায় তারা বলেন তাদের কমিউনিটির স্ট্যান্ডার্ডকে এটা ভঙ্গ করে নাই। অসংখ্য ভুয়া ঔষধের বিজ্ঞাপন, ভুয়া নানান ধরনের প্রচার প্রচারণা চলে এবং মানুষ প্রতারিত হয় এবং সেখানে আমাদের মতো মানুষের ছবি ব্যবহৃত হচ্ছে। আমরা কমপ্লেইন করলে তাতে তারা গা করেন না। ফলে আমার মনে হয় ভবিষ্যতে নির্বাচিত সরকার একটা বড় কাজ হবে এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করে টেরিটরি বা জিওগ্রাফি ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড তৈরি করা, যে আমাদের সমাজের যে রীতিনীতি সেটা ভঙ্গ করার অধিকার তো আমরা তাদেরকে দেইনি। ফলে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আমরা এইভাবে আক্রান্ত হচ্ছে, এটা সঠিক না। আমরা কবে দায়িত্বশীল হব? আমাদের দায়িত্বশীল হতে হলে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের শিক্ষার পাশাপাশি আমাদেরকে আচরণ বিধি শেখানোর একটি প্রক্রিয়া চালু করতে হবে। আমাদের এখানে অসংখ্য মানুষ ডিগ্রি অর্জন করেন, কিন্তু সামাজিক যোগাযোগের যে বিষয়টি, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে যেভাবে যোগাযোগ স্থাপন করবেন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, এই বিষয়গুলি তারা ভালো করে শেখেন না। হঠাৎ করে আমরা একজন লোককে বলে ফেলি কিন্তু বাহ বেশ তো মোটা হয়েছে, সারা পৃথিবীতে এটা একটা অন্যায়। হঠাৎ আমরা কাউকে বলে ফেলি কিন্তু আরে আপনি তো আজরাইলের মুখ থেকে ফেরত আসলেন, হয়তো উনি আইসিইউ থেকে ফেরত এসেছে, কিন্তু রোগী এটা শুনতে তো পছন্দ করে না। কিন্তু আমরা কিন্তু এইগুলো বলি এবং শিক্ষিত লোকেরা সব বলে। যেমন ধরেন হঠাৎ কেউ এসে বলবে আরে আপনি তো দেখি ভালোই কথাবার্তা বলছেন, এই কথাটা যে এইভাবে বলতে হয় না, হয় আমি ভালো বলছি নইলে খারাপ, ভালোই তো মনে হয় বলছেন। এই যে আচরণ, এই বিধিগুলো আমরা অনেক লেখাপড়া করেও শিখি না। আপনি দেখবেন যে কোন একটা দাওয়াতে গেলে আপনাকে কেউ সংবাদ নিয়ে জিজ্ঞেস করছে, আপনি তো সেখানে অতিথি হিসেবে তার মতোই গিয়েছেন, অথবা একজন ডাক্তার বসলে তাকে লিভারের সমস্যার কথা বলতে থাকে। তো এই যে অসুবিধা, একটা দাঁড়াতে গেলে আমি আর তার মতোই একজন আমন্ত্রিত অতিথি, কিন্তু পাশে বসে যদি কেউ কোলেস্ট্রল কিভাবে কমে জিজ্ঞেস করে, এই বিধিগুলি আমরা লেখাপড়া করলেও শিখি না। বিদেশে কোথাও আপনি এটা দেখবেন না। তারা আপনাকে কখনোই সংবাদপত্র অফিসের বাইরে সংবাদ জিজ্ঞেস করবে না, অথবা ডাক্তারের চেম্বারের বাইরে ডাক্তারকে বলবে না আরেক টাকা ওষুধ দিয়ে যান না, এটা বলবে না। কিন্তু আমাদের এখানে এগুলো হয়। এই জন্য আমি মনে করি যে আমাদের উন্নতি যদি করতে হয় তাহলে আমাদের লেখাপড়ার পাশাপাশি আচরণবিধি শেখানোর একটা ব্যবস্থা করতে হবে। একসময় ছিল মহৎ জীবন, উন্নত জীবন। আমার মনে আছে লুৎফর রহমান সাহেব লিখেছিলেন কেউ আসলে দরজা খুলে দাও, সালাম দাও, রান্নাঘর পরিষ্কার রাখো, এরকম অনেক কথাবার্তা ছিল। সেই বিষয়গুলো আসলে এক ধরনের আচরণ শেখানোর প্রক্রিয়া। তো সেইগুলো তো আমাদের পাঠ্য বই থেকে চলে গিয়েছে এবং কেউ আমাদেরকে শেখায় না। গুরুজনদেরকে অবশ্যই দেখা হলে সালাম দেবে, কোথাও বসার ব্যবস্থা না থাকলে তুমি দাঁড়িয়ে তাকে বসতে দিবে, এই কথাগুলো কিন্তু ছিল। এখন আপনি দেখবেন বাসে, ট্রেনে, এমনকি প্রকাশ্যে একটা ছোট ছেলে বসে থাকবে এবং আপনাকে জায়গা দিবে না, অথবা সে এসে বলবে উঠেন তো একটু বসি। তো এই জিনিসগুলি তো আমাদের বদলে গিয়েছে এবং এই বদলানোর কারণ হচ্ছে আমাদের দুর্বল শিক্ষা ব্যবস্থা। এই দুর্বল শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি সরকারগুলিকে দায়ী করব, কারণ আমাদের সরকারগুলি যেটি করেছে তারা তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ বা তাদের রাজনৈতিক নেতাদেরকে জনপ্রিয় করার জন্য আমাদের পাঠ্য ব্যবস্থাকে ব্যবহার করেছে। এবং শুধু তাই না, নানান ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য পাঠ্যপুস্তককে ব্যবহার করেছে। নানান ধরনের গোল অর্জনের জন্য, এই যে এসডিজি, এমডিজি, এগুলো অর্জনের জন্য পাঠ্যপুস্তককে ব্যবহার করেছে। আপনি আমেরিকাতে গেলে দেখবেন পাঠ্যপুস্তকের মধ্যে এসডিজি, এমডিজি আছে নাই, এগুলোর জন্য আলাদা করে প্রচারণা চালায়, বইয়ের মধ্যে ঢুকিয়ে দেয় না। আমাদের এখানে বিদেশিরা এসে প্রেসক্রিপশন দিয়েছে, টিকা ঢুকিয়ে দাও, জন্ম নিয়ন্ত্রণ ঢুকিয়ে দাও, ক্ষুদ্র ঋণ ঢুকিয়ে দাও, যা কিছু সরকার প্রকল্প হিসেবে হাতে নেয় জনগণকে শেখানোর জন্য পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এইগুলি তো পাঠ্য বইয়ের বিষয় হতে পারে না। পাঠ্য বইয়ের বিষয় হবে নলেজ, পিওর নলেজ। কিন্তু সেইটা না হয়ে ওইখানে কতগুলি ইনফরমেশন ঢুকিয়ে দিয়ে সাময়িক লক্ষ্য অর্জনের জন্য পাঠ্য বইকে ব্যবহার করেছে তারা। এই যে ইতিহাস বদলায় সরকার বদলের সঙ্গে সঙ্গে, এই যে তাদের নিজের নেতা নেত্রীকে পপুলার করে তুলতে হবে, এই জন্য তারা পাঠ্যপুস্তকের উপরে চড়াও হয়েছে। আপনি যদি মালয়েশিয়া যান তাহলে দেখবেন যে পাঠ্য বইয়ের মধ্যে এইভাবে তারা তাদের নেতা নেত্রীদেরকে প্রমোট করে না। কিন্তু রাজনৈতিক দল উমনোর একটা মিউজিয়াম আছে, প্রতিটি স্থানে উমনোর তথ্য কেন্দ্র আছে, সেই সব জায়গাতে তারা তাদের নেতা নেত্রীদেরকে পপুলারাইজ করে। আপনি দেখবেন যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা বৃহৎ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিন্তু মিউজিয়ামের মধ্যে ঢুকায় নাই।
তো তাদের যারা ফাউন্ডিং ফাদার কিংবা যারা ইতিহাসে খুবই বিখ্যাত এরকম ব্যক্তিবর্গ ছাড়া আপনি দেখবেন না যে তারা রাজনৈতিকভাবে কোনো ব্যক্তিকে জাদুঘরে কিংবা পাঠ্যপুস্তকে কিংবা জাতীয় অনুষ্ঠানেও তারা স্মরণ করে। আমেরিকার এত প্রেসিডেন্ট আছেন, সব প্রেসিডেন্টকে কিন্তু তারা স্মরণ করে না। কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা হয়েছে কি, আমরা অনেক পুরনো সময়ে রয়ে গিয়েছি। আমাদের ডিভাইস আধুনিক হয়েছে, বিজ্ঞান এসেছে, প্রযুক্তি আধুনিক হয়েছে, আমরা অনেকটা অতীত নির্ভর। আমরা অতীত নির্ভর না, আমরা অতীতেরই মানুষ। আচ্ছা, মানে আমরা ভবিষ্যতের যন্ত্র হাতে পেয়েছি, কিন্তু ওই যন্ত্রের মধ্যে অতীত নিয়ে ব্যস্ত থাকি, এবং যে অতীত নিয়ে ব্যস্ত থাকা উচিত সেটা বাদ দিয়ে অন্য অতীত নিয়ে ব্যস্ত থাকি। যেমন আমরা যদি আমাদের ইতিহাস বা অন্যান্য কিছু আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের বইয়ে থাকতো সঠিকভাবে, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু আমরা দেখা যায় নিজস্ব নির্মিত অতীত তৈরি করেছি। কারো অতীত 47-এ, কারো অতীত 1757-তে, কারো অতীত তারও আগে। তো এইভাবে আমরা আমাদের নিজস্ব ইতিহাস নির্মাণ করার জন্য এখনো অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ বদলাবে যদি প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক এবং যুক্তিশীল একজন অভিভাবক আমাদেরকে নেতৃত্ব দেন ভবিষ্যতে, যিনি তার ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা জাতিকে প্রকৃত অর্থে উন্নয়নের পথে পরিচালিত করার জন্য মানুষ নির্মাণে নিজেকে বিনিয়োগ করবেন। ভবন তৈরি করে মানুষ তৈরি হয় না, কেননা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবনটার মধ্যে গরু ঢুকিয়ে দিল, এটা গোয়াল ঘর। ফলে ভবন কত তালা কিংবা সেতু কত লম্বা, এইটা দিয়ে হয় না যতক্ষণ না পর্যন্ত ওই সেতুর উপরে লোকজন দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে কিংবা বেআইনিভাবে গাড়ি চালায়, ট্রাফিক আইন মানে না। তো আপনার নিশ্চয় মনে আছে, পদ্মা সেতু চালু করার পরে নাটবল্টু খুলে নিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললো, নাচানাচি করলো, মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা এমনভাবে করলো মোটরসাইকেল বন্ধ করে দিতে হলো। তো এইগুলি প্রমাণ কি করে যে ট্রাফিক আইন না শিখে সেতু বানিয়ে লাভ নেই। তো সেই জন্য মানুষ তৈরি করার জন্য আমাদেরকে বিনিয়োগ করতে হবে। যত উন্নত মানুষ তৈরি হবে ততই ওই মানুষেরাই দেশটাকে ঠিক করবে। ওয়েল, আমাদের সময়ের শিরোনাম নেই। নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব, দলীয় চাপ ও অবৈধ অস্ত্র, তিনটেই আলাদা আলাদা সাবজেক্ট। দলীয় চাপ তো আছেই, এর পাশাপাশি গুজব রয়েছে, কালো টাকার বিষয়টা এখানে লেখে নাই, কালো টাকা রয়েছে, অবৈধ অস্ত্রের সমস্যাটা আমাদের দেশে বহুদিনের। অস্ত্র আসলে কেন মানুষের প্রয়োজন হবে? একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রকৃত অর্থেই ভালো থাকলে ব্যক্তিগত অস্ত্রের প্রয়োজনীয়তা আসলে থাকে না। আর আমরা ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স যে দেই, এটা আসলে ব্রিটিশ আমলের নিয়ম। আমার সবসময় মনে হয় যে ব্যক্তিগত অস্ত্র না রেখে বরং ব্যক্তিগত দেহরক্ষী রাখার ব্যবস্থা রাখাটা ভালো। তাতে একটা লোকের চাকরিও হয় এবং সেই লোকটি অস্ত্র চালাতে জানে, অস্ত্রের ব্যবহার জানে, অস্ত্র সম্পর্কে তার ট্রেনিং আছে। ওরকম একজন লোকের কাছে অস্ত্র থাকলে অস্ত্রও নিরাপদ, আমিও নিরাপদ। যারা ব্যক্তিগত অস্ত্র নেন তারা জীবনে কয়টা অস্ত্র চালিয়েছেন বা কয়বার তারা বন্দুক চালিয়েছেন, তাই না? একটা সময় ছিল ব্রিটিশ আমলে, মানুষ শিকার করত, দোনালা বন্দুক বাড়িতে রাখতো, ডাকাত পড়তো বলে গ্রামে গঞ্জে বন্দুক রাখা দরকার ছিল। কিন্তু এখন আমাদের নিরাপত্তার জন্য বাহিনী আছে এবং পাশাপাশি আমি মনে করি প্রচুর ট্রেইনড নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন যারা এখন চাকরি করেন না নিরাপত্তা বাহিনীতে, অথবা আমরা সরাসরি ট্রেন করেই নিরাপত্তা রক্ষী তৈরি করতে পারি। সেটা না করে এই যে ব্যক্তিকে যে আমরা লাইসেন্স দেই, আমি মনে করি যে এটার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে অবৈধ অস্ত্রের চালান মূলত আসে স্থলপথে, এবং স্থলপথে যে চালান আসে অথবা নৌপথে যে চালান আসে, এইগুলিকে আমরা কার্যকরভাবে কেন বন্ধ করতে পারছি না, এইটার একটা উত্তর সরকারগুলিকে দিতে হবে। তারা কেন অবৈধ অস্ত্র বন্ধ করতে পারছেন না? এবং আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন হরতালের সময় অস্ত্র প্রদর্শন করেছে, অস্ত্র দিয়ে গুলি করেছে। আমরা 24-এর আন্দোলনেও দেখেছি যে প্রচুর অস্ত্রের ছড়াছড়ি দেখা গিয়েছে, যারা আন্দোলন করেছেন তাদের হাতে নয়, বরং আন্দোলন দমনে যারা ছিলেন তাদের হাতে। তো এই বিষয়টা আসলে আরও গভীরভাবে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে মনে হয় যে দেখা উচিত। ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জ হবে, শুধু নির্বাচনে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন যে সরকার আসবেন তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এরই মধ্যে আবার থানা লুট হয়েছে, ফাঁড়ি লুট হয়েছে। সেই সব থানায় যেসব অস্ত্র জমা ছিল, 24-এর নির্বাচনের সময় বৈধ অস্ত্র জমা ছিল, সেগুলি ফেরত দেওয়ার আগেই সেগুলো সহ লুট হয়ে গিয়েছে, যেটা কেউ বলছে না অনেকে। এবং অনেক জায়গাতে অগ্নিসংযোগের কারণে পুড়ে গিয়েছে।
তো কতগুলো নষ্ট হয়েছে, কতগুলো পুড়ে গিয়েছে, কতগুলো হারিয়ে গিয়েছে। এই কিছুদিন আগে আমরা একটা অভিযোগ শুনেছিলাম, গুজব কিনা জানি না, যে আমাদের এয়ারপোর্টে যে আগুন ধরেছিল সেখান থেকেও নাকি অস্ত্র হারিয়ে গেছে। তো এটা আসলে খুবই অ্যালার্মিং, খুবই আশঙ্কাজনক। সেখানে কি অস্ত্র ছিল? আমি পড়েছিলাম কোথাও, আমি সঠিকভাবে এখন মনে করতে পারছি না, কিন্তু আমি পড়েছিলাম যে সেখানে অস্ত্র ছিল এবং সেটি হারিয়ে গেছে। বিপজ্জনক না? খুবই বিপজ্জনক। এবং শুধু বিপজ্জনক নয়, অস্ত্র আসলে না, অস্ত্রের একটা দীর্ঘমেয়াদী ব্যবসা তৈরি হয়। অস্ত্র তার পড়ে থাকে না, তখন গুলি আসতে থাকে, এবং এই অস্ত্র ব্যবহারের জন্য এক ধরনের অশান্তিময় পরিবেশও তৈরি হয়। এবং শুধু তাই নয়, এই অস্ত্রগুলি আসলে এমন সময় ব্যবহৃত হয় যেগুলি আসলে আমাদের জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য খুব বিব্রতকর। এবং এই অস্ত্রগুলি মূলত অন্যান্য কাজে ব্যবহৃত হতে শুরু করে। যেমন ধরেন, যারা ড্রাগ চোরাচালান করে, যারা অবৈধ বিভিন্ন মালামাল পরিচালনা করে, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, যারা এলাকাতে প্রভাব বিস্তার করে, এই অস্ত্রগুলি তারা ব্যবহার করে, এবং এতে করে সামাজিক ভারসাম্যহীনতা তৈরি হয়। কিন্তু নির্বাচনে তো আরেকটা চ্যালেঞ্জ এআই। এআই একটা চ্যালেঞ্জ, কিন্তু এআই ডিটেক্ট করার সফটওয়্যার আছে। ফলে আমাদের উন্নত প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যদি কনসালটেন্ট বা কাউকে নিয়োগ দিয়ে বা কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়ে এই নকল যে ভিডিও বা এআই দিয়ে যে মানুষজনকে হ্যারাস করা, অথবা যে কোনোভাবে ইন্টারনেটে এআই দিয়ে বা এআই ছাড়াও মানুষকে অপমানজনক পরিস্থিতি কিংবা অসম্মান কিংবা গুজব ছড়ানো, এগুলি যদি করা হয়, আমার মনে হয় যে এগুলিকে আমরা লোকালি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা করতে পারি। প্রযুক্তিগত ব্যবস্থা, এগুলিকে এআই হিসেবে চিহ্নিত করা, এগুলাকে যাতে মানুষ দেখতে না পারে সেই ধরনের ব্যবস্থা তৈরি করা, কিংবা কারা দেখছে বা কারা এগুলি ছড়াচ্ছে সেগুলিকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সেই দক্ষতা তো আমাদের নেই। সেই দক্ষতা আছে আমাদের, কিছু কিছু মানুষের আছে যারা বিদেশে কাজ করেন, অথবা আমাদের এখানেও কিছু কিছু মানুষ আছেন তাদেরই দক্ষতা আছে। আর দক্ষতা তো তৈরি করা যায়। আমি তো এটাই অবাক হয়েছি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গত যে সময়টা ধরে শাসন করছেন, তাতে করে আমাদের কোনো কিছুর উন্নতি সেরকম মানে লক্ষ্যযোগ্য বা দৃষ্টান্তমূলক উন্নতি আসলে আমরা কোনো ক্ষেত্রেই দেখতে পারি নাই। এবং কেন পারলাম না, এটা আসলে একটা প্রশ্ন। এই প্রশ্নটা জবাব নেই। যাই হোক, আপনি জবাব তারা দিতে বাধ্য না, তারা অনির্বাচিত, তারা তো আমাদের কাছে জবাবদিহিতা করবেন না। আমাদেরকে তো বলেই দেওয়া হয়েছে যে নিয়োগ করেছে শুধু তরুণরা, গোটা জাতি তাদেরকে নিয়োগ করে না। নিয়োগকর্তাদেরকে দেখানো হয়েছে যে এরা নিয়োগকর্তা। তো তাহলে আমরা জবাব কি করে চাইবো? 30 বছরের বেশি বয়সীরা কোনো কিছুর জবাবদিহিতা চাইতে পারবে কিনা, এইটাই বরং একটা চিন্তার বিষয়। এটা হলো একটা দিক। আপনি জানেন যে আমাদের আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে ভূমিকম্প। এবং প্রতিদিনই একটা না একটা খবর আসছে। এই চতুর্থবারের মতো নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে নরসিংদী, এবং গতকালও কিন্তু ভূমিকম্প হয়েছে। এর থেকে আমাদের তো যা ছিল তাই, আমাদের তো কোনো দৃশ্যমান কোনো কি দেখছি না, প্রস্তুতি দেখছি না। আতঙ্ক থেকে আমি আসলে কিছু খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম। আমার কিছু বন্ধু রয়েছেন, জুনিয়র রয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি এই ভূগোল এবং এই বিভাগের প্রধান, তিনি আমার ক্লাসমেট। এদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম। প্রথম তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভূমিকম্পের ভয়ে আতঙ্কিত হলে চলবে না, বরং ব্যবস্থা নিতে হবে। যদি ভূমিকম্প হয় তাহলে আমরা কি করব, এবং ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ কাজ এবং অন্যান্য বিষয়গুলি করতে হবে। এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহারের যে বিষয়টি, এটা 20, 30, 40, 50 বছর ধরে একটা শহরে হলে তখন ধীরে ধীরে এই শহরটা ভূমিকম্প প্রতিরোধী হয়ে ওঠে। এরপরে তারা যেটা বলেছেন যে এই ভূগর্ভস্থ যে ফল্ট বা ভূচ্যুতি, এটা বহু বছর ধরে আছে। কারণ এই ভূখণ্ডটি পৃথিবীর যে বয়স তার তুলনায় আমাদের এই ভূখণ্ডটি নতুন, এবং এইখানে টেকটনিক প্লেটের যে সক্রিয়তা তারা বলেছেন যে এটা অনেক বেশি। ফলে এইখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তবে ভূমিকম্প অতি সম্প্রতি হবে এটা বলার প্রযুক্তি পৃথিবীর কোথাও নাই। তো এইরকম ছোট ছোট ভূমিকম্প পৃথিবীতে প্রতিদিন হয়। তারা বলেছেন কয়েক হাজার নাকি হয়। কারণ আমি আসলে একটু ভয় পেয়েছিলাম, আমার মা ভয় পাচ্ছেন, বাবা ভয় পাচ্ছেন, আত্মীয় স্বজনরা ভয় পাচ্ছে।
তো তারা আমাকে বললেন যে ছোট ছোট ভূমিকম্প থেকে ভয় পাওয়ার কিছু নাই এবং ভয় পেলে কোনো লাভও নাই, বরং আমাদেরকে জানতে হবে যে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব এবং এই বিষয়গুলি দ্রুত প্রচারণা চালানো উচিত। আপনি দেখবেন আমাদের পত্রিকাগুলো প্রতিদিন খালি ভয় দেখাচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়া ভয় দেখাচ্ছে, আমাদের সরকার ভয় দেখাচ্ছেন, কিন্তু কোথাও প্রতিদিন এই কথাটা বলা হচ্ছে না যে ভূমিকম্প হলে কি করবেন। এটা অন্তত আগামী 2-3 মাস, 4 মাস, 6 মাস ক্রমাগত এটা আমাদেরকে, আমি মনে করি যে বলা দরকার। আরেকটি হচ্ছে এই বিষয়গুলি আমাদেরকে ওই যে আচরণবিধি শেখানো স্কুল কলেজে, এই বিষয়গুলি শেখানো উচিত। যেমন আমাদের স্কুল কলেজে যেটা শেখানো দরকার ছিল সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা। আমাদের স্কুল কলেজে দেওয়া উচিত ছিল টয়লেট ট্রেনিং, কি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আধুনিক স্যানিটারি টয়লেট ব্যবহার করা যায়। আমাদের স্কুল কলেজে শেখানো দরকার ছিল প্রতিদিন একটু দৌড়ানো। আমাদের স্কুল কলেজে চক্ষু পরীক্ষা এবং কান পরীক্ষা, চর্মরোগের পরীক্ষা, এই বিষয়গুলি চালু থাকা দরকার ছিল। তাহলে আমরা একটা স্বাস্থ্যকর ভালো আচরণকারী জাতি পেতাম। সিঙ্গাপুরের লোকজনের ওজন বেড়ে যাচ্ছে, এই জন্য সিঙ্গাপুর যেটা করেছে, শিশু অবস্থায় তারা ওজন নিয়ন্ত্রণের যে বিষয়টি, এটি তারা শেখানো শুরু করেছে। আপনি এখন গেলে দেখবেন সিঙ্গাপুরে আপনি খুব একটা মোটা সোটা লোক খুঁজে পাবেন না। সিঙ্গাপুর মাঝখানে এমন একটা চিন্তা করেছিল যে যারা বেশি জায়গা নেবেন তাদেরকে তারা এক্সট্রা ট্যাক্স নেবেন। মানে এয়ারলাইন্সে ধরেন বড় মোটা লোক উঠেছে, তাহলে তার ওজন বেশি, ফলে একটা নির্দিষ্ট ওজনের বেশি লোক যদি প্লেনে উঠে তাও ট্যাক্স নেবেন। মানে এতখানি তারা ড্রাস্টিক হয়েছিল। কিন্তু এতে করে তাদের সুবিধা কি হয়েছে দেখেন, সারা দুনিয়ার লোক সিঙ্গাপুরে গেলে চিকিৎসার জন্য বেড পায়, সিঙ্গাপুরের রোগীরাও বেড পায়। এর কারণ হচ্ছে সিঙ্গাপুরে আমাদের মতো এত হৃদরোগী নাই, আমাদের মতো এত ডায়াবেটিস রোগী নাই, আমাদের মতো এত ক্রনিক রোগের রোগী নাই, অথচ সেটা একটা শহর। এর কারণ হচ্ছে তারা তাদের নাগরিকদেরকে স্বাস্থ্যবিধি শিখিয়েছেন। সিঙ্গাপুর তো একটা শহর, কুয়ালালামপুর একটা শহর, কুয়ালালামপুরের ঠিক মাঝখানে এয়ার কোয়ালিটির যে ইন্ডেক্স সেটা আমাদের দেশের যে কোনো জায়গার চেয়ে ভালো। তো তাদের রাজধানী শহরের মাঝখানের এয়ার কোয়ালিটি আমাদের বাংলাদেশের যে কোনো জায়গার এয়ার কোয়ালিটির চেয়ে ভালো। কি করে হয়? কারণ তারা ব্যবস্থা নিয়েছেন। সেরকম ভূমিকম্প তারা যেটা বললেন আমার বন্ধুরা, যেটা নিতে হবে। একে মহাদুজ্জামান নামে আমার এক ছোট ভাই আছে, সে ফেসবুকে একটা লেখাও দিয়েছে, সেখানেও সেইটা বলেছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং হঠাৎ ভূমিকম্প হবে আগামী 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, এটা বলাও সম্ভব না, এটা হওয়ার সম্ভাবনাও খুব কম। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে বন্দর রক্ষার আন্দোলনে লাঠিচার্জ। আপনি জানেন যে এই নিয়ে এটা আদালতে একটা রিট হয়েছিল, কিন্তু রিটে মানে স্প্লিট মানে ভার্ডিক্ট হয়েছে। তো কেউ পক্ষে কেউ বিপক্ষে। তো বন্দর যেটা ওই বিশেষ করে বাম দলগুলো আন্দোলন করছিলেন, সেই যে বন্দর রক্ষা আন্দোলনে লাঠিচার্জ হয়েছে। একটা দেশ তার প্রয়োজনে কিন্তু বন্দর দিতে পারে, শুধু বন্দর না, যে কোনো সম্পদ সে তার এফিশিয়েন্ট ব্যবহারের জন্য যে পারে তার হাতে দিতে পারে। কিন্তু এইখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই প্রসেসের মধ্যে এক ধরনের বিষয় দেখা গিয়েছে যেটা মানুষকে প্রশ্ন তুলতে দিয়েছে। যেমন কেন 13 দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে, এটার কিন্তু কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই। এই সরকার অথবা বাংলাদেশের কোনো সরকার এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার তৈরি করার জন্য নিয়েছেন সংসদে, বা কখনো সংশোধনী এনে বিভিন্ন প্রথা বাতিল করার জন্য নিয়েছেন, সেগুলি অন্য কথা, রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত যেখানে বিদেশিদের সঙ্গে আমাদের যৌথ একটা ব্যবসা অথবা কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ব্যবসা, এইসব জায়গা থেকে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব? মাত্র 2 দিনে একটা টেকনিক্যাল প্রপোজাল পরীক্ষা নিরীক্ষা করে ইয়াস নো বলে দেওয়া সম্ভব? তাহলে অন্যান্যগুলো এত তাড়াতাড়ি হয় না কেন? তো এই প্রশ্নের উত্তর তো তারা দেন নাই। ফলে এইরকম কাণ্ড করার কারণে এই বন্দরের বিষয় নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে 250 কোটি টাকা দিবে, এই কথাটাকে খুব বড় ভাবে দেখানো হচ্ছে, কিন্তু 10 বছরের কর মওকুফ আছে তাদের। তো 250 কোটি টাকা দেওয়া তো তাদের জন্য কিচ্ছু না। 80,000 কন্টেনার মাসে যদি তারা হ্যান্ডেল করে, তাহলে 250 কোটি টাকা দেওয়া তাদের জন্য কিচ্ছু না যদি সেখানে কর দিতে না হয়। তো 250 কোটি টাকা এত বড়, এত বিরাট, এত কিছু বলার তো কোনো কারণ নাই। কেননা আপনার মনে আছে নিশ্চয়ই যে জুলাই বিপ্লবীদের যে ফাউন্ডেশন হয়েছিল সেখানে মাত্র 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। 100 কোটি থেকে 250 কোটি কত বেশি? খুব বেশি না। তার মানে এই টাকাটা খুব একটা বেশি টাকা না, এবং 40 বছর সম্ভাব্য ব্যবহারের সুযোগ রেখে একটা চুক্তিতে মাত্র 250 কোটি টাকা, এটা কিছুই না। তো এইসব কারণে এটি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যে কথা বলা হয়েছিল যে আমাদের এখানে খুবই
আধুনিক কাজ বোঝে এইরকম শ্রমিক তৈরি হবে, বন্দরের ম্যানেজার তৈরি হবে যারা কিনা বিদেশে চাকরি পাবে, এরকম কথাবার্তা বলা হয়েছিল। আনফর্চুনেটলি বিদেশে চাকরির পরিমাণ কমে আসছে, ফলে বিদেশে বন্দরের লোক চাকরি পাবে আমাদের, এইটার জন্য আমাদের এইখানে বন্দর বানানোর দরকার নাই, মানে বন্দর মানুষের হাতে দেওয়ার প্রয়োজন নাই। বরং যদি আমরা এরকম কোম্পানি বানাতে পারতাম, যেই কোম্পানি আমাদের বন্দর হ্যান্ডেল করে, ট্রেনিং নিয়ে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশে গিয়ে বিট করতে পারতো যে আমরা ভালো বন্দর চালাই। এখন কি হবে, আমাদের দেশে কিন্তু আমাদের কোনো কোম্পানি তৈরি হবে না, কারণ আমাদের বন্দর বিদেশিরা চালাচ্ছেন, আর আমরা জীবনে আমাদের বন্দর চালিয়ে কোম্পানি তৈরি করার সেই দক্ষতায় অর্জন করব না। আমাদের শ্রমিকরা দক্ষ হবেন, তারা বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, কিন্তু আমাদের সেই কোম্পানি কোথায় জিগিয়ে বলতে পারবে যে আমি আমাদের দেশের বন্দর চালাই, দেখো কত এফিসিয়েন্টলি চালাই। তো সেটারও তো প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু আমরা এই জিনিসটা যেটা বললেন 13 দিনে করার কারণে অনেক সংশয় সন্দেহ তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে। শুধু তাই না, যে প্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যে ট্র্যাক রেকর্ড, সেটা নিয়েও পৃথিবীর দেশে দেশে প্রশ্ন আছে। আর তাছাড়া চুক্তিটা তো গোপন, চুক্তিটা তো কি হয়েছে আমরা জানি না। এইসব চুক্তিতে যদি বন্দর রক্ষার সাথে সাথে এক ধরনের কৌশলগত যুদ্ধ ব্যবহার বা কৌশলগত যুদ্ধকালীন ব্যবহারের কোনো পারমিশন থাকে, তাহলে তো সেটা আমাদের জন্য মানে হিতে বিপরীত হবে। আমরা তো একটার পর একটা এরকমই করতে যাচ্ছি। এই সরকার যদি থাকেন তাহলে শেষমেশ আমার কাছে মনে হয় যে এত সংস্কার না করে বিদেশিদের কাছে দিয়ে দিলেই হয়, ওনারা আমাদেরকে চালাক, ওনারাই আমাদেরকে, মানে অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। ওনাদের বিদেশিদের প্রতি প্রবল শ্রদ্ধা। আমি দেখলাম যে বিদেশিরা যা করে সব ঠিক, বিদেশিদের কোনো ভুল নাই, বিদেশিরা 100% পারফেক্ট। তো অবস্থাটা এমন হয়েছে যে ওনারা যা পারে না সেখানে তারা যেটা বলেন যে দেশের লোক পারে না, এখন কি করা যাবে? দেশের লোক পারে না, দেশের লোককে শিখাইতে হবে। দেশের লোক তো রাষ্ট্র চালাতে পারে না, সেটা তো আমরা আগেও বুঝেছি, এখনো বুঝতে পারছি। তো বিদেশ থেকে নিয়ে আসবে তাহলে এটা তো জানি না। ওনারা যখন বলে দেশের লোক পারে না, তখন তো আমার কাছে অবাক লাগে। পৃথিবীর সব দেশের লোকই কোনো না কোনো দিন পারতো না, পারার জন্য তারা চেষ্টা করে। আপনি দেখেন শিক্ষা ব্যবস্থায় হাত দিল না, সব জায়গায় হাত দিল। আপনি দেখেন আচরণ পরিবর্তনের জন্য একটা বক্তৃতার মধ্যে পর্যন্ত বলল না কখনো যে তোমরা গালি দিও না, তোমরা মিথ্যা বলো না, তোমরা গুরুজনদেরকে অপমান করো না, কোথাও বললো না। কিন্তু এমনকি ক্লাসরুমে ফিরে যাও সেটাও বলে নাই। না, ক্লাসরুমে ফিরে যেতে বললো না, উল্টা অটো পাস দিল, পরীক্ষা ছাড়া পাস করিয়ে দিল, এবং নানান ধরনের মবকে বলল প্রেশার গ্রুপ, আবার নানান ধরনের উৎপাতকে বলল যে এগুলি হচ্ছে সেলিব্রেশন, এগুলো হচ্ছে এক ধরনের উদযাপন। এই স্বৈরাচার তাড়িয়ে দিলে তো মানুষ এরকম করবেই, এটা সঠিক নয়। মানুষ এরকম করবেই বলে কোনো শব্দ নাই। মানুষ এরকম করবে কেন, এই প্রশ্নটা আমাদের জন্য দরকারি ছিল। আমরা কি বলে শেষ করব? এতটুকুই শুধু আমরা বলতে পারি যে ভবিষ্যতে যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র স্থায়ী হবে না যদি আমরা গণতান্ত্রিক মানসিকতার নাগরিকদেরকে তৈরি করতে না পারি। নাগরিকরা একে অন্যকে প্রবল ঘৃণায় ব্যক্তিগত আক্রমণ করবেন। তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমকে তাদের এই বিষাক্ত পোস্ট দিয়ে চূড়ান্তভাবে টক্সিক করে ফেলবে, বিষাক্ত করে ফেলবে, কিংবা আমাদের গুরুজনেরা সম্মান পাবে না। এরকম একটি অবস্থার মধ্যে কাগজে কলমে সংস্কার করে, সংবিধান পরিবর্তন করে, সনদ বাস্তবায়ন করে কোনোভাবেই পরিবেশ তৈরি করা সম্ভব না। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবনে সকল ধরনের উন্নত প্রযুক্তির সুবিধা নিয়ে, ঘরে ঘরে এয়ার কুলার, টিভি, ফ্রিজ সব কিছু থাকলেও যদি সেইগুলির ব্যবহার ওই গৃহের বাসিন্দারা না জানেন, তাহলে কোনোভাবেই সেই গৃহ উন্নত হয় না। ঠিক একইভাবে পৃথিবীর চূড়ান্ত উন্নত বিশ্ববিদ্যালয় থেকে লোক ধরে এনে তাদের কাজ ফুরিয়ে যাওয়ার পরেও তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে 4টা প্রশ্নের মধ্যে 84টা প্রশ্ন ঢুকিয়ে দিয়ে গণভোট করেও দেশকে কোনোভাবেই গণতান্ত্রিক করা যাবে না যদি আমরা আমাদের নাগরিকদেরকে উন্নত মানসিকতায় নিয়ে যাওয়ার জন্য প্রকল্প বা কার্যক্রম হাতে না নিই। তাই আমার একটাই অনুরোধ থাকবে যে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যেন মানুষ তৈরিতে মনোযোগ দেন, নইলে ওই এমন মানব জন্ম রইবে পড়ে আবাদ করলে ফলতো শোনা। আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক মূল্যে আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।